সারা রাত নির্ঘুম কাটিয়ে আজ অনেকটা বেলা হয়ে গিয়েছে। গত কয়েকদিন হতে তৃতিকার চোখে ঘুম নেই। সে রাতের ঘটনার পর তার কাকিমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি তৃতিকার। নিজে থেকেই কয়েকবার ফোন করেও সাড়া পায়নি। এমনিতেই মন মেজাজ সব কেমন যেন বিগড়ে রয়েছে। এদিকে দেখতে দেখতে শেষমেশ মাস ফুরিয়ে নতুন মাসের 1 তারিখে চলে এসেছে, অথচ তৃতিকার সেদিকে তেমন খেয়াল নেই। এতদিন মন খারাপের সাথী ছিল তার কাকিমা, অথচ সে নিজেই এখন তৃতিকাকে কষ্ট দিচ্ছে। তার সাথে কথা বলতে না পারার কষ্টটাই তৃতিকার সবচেয়ে বড় কষ্ট। এসব চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে তৃতিকা অফিসের জন্য তৈরি হতে শুরু করে। সেদিন রফিক সাহেব ভালো করেই বলে দিয়েছিলেন যেন সকাল সকাল অফিসে আসে, অথচ আজ প্রথম দিনেই তার দেরি হবার সম্ভাবনা। আর মাঝে যদি ট্রাফিক জ্যামে আটকে পড়ে তবে আর আজ রক্ষা পায় কি করে। তৃতিকা একটু সময় নষ্ট না করে ব্যাগে কিছু টাকা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। এবার অবশ্য পুরো রাস্তা হেঁটে যাবার মতো সিদ্ধান্ত সে নিল না। তাতে টাকা পয়সা বেশ ভালোই এসে যথারীতি সে যাবার জন্য একটা রিক্সা ভাড়া করলো। অফিসে আসা মাত্র আবারও রফিক সাহেবের সাথে তার দেখা। এবার অবশ্য তিনি তৃতিকাকে বেশি কিছু বলার সুযোগ দিলেন না, কারণ তৃতিকার আসলে নির্দিষ্ট সময় সে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে, অথচ তার আরও অনেক আগে আসার কথা ছিল। ফলস্বরূপ তাকে নিয়ে যেন রফিক সাহেব নিজেই কিছুটা চিন্তিত। শুরুতে সে তৃতিকার উদ্দেশ্যে বলল, সেদিন কতবার করে ভিলে দিলাম, সময় নিয়ে সকাল সকাল অফিসে এসো। স্যারের নিয়মাবর্তিতা মারাত্মক। না জানি তোমার কপালে কি আছে, চাকরিটা পাওয়ার আগে হারালেই কাহিনী বরবাদ। রফিক সাহেবের এহেন কথায় তৃতিকা কিছুটা ঘাবড়ে যায়। অবশ্যই সে বরাবরই বা আর করি। তাকে কিছুটা ঘাবড়ে যেতে দেখে রফিক সাহেব ভারী শ্বাস ফেলে খানিকটা মলিন হেসে বলে, চিন্তা করো না, ঘাবড়ানোর কিছু নেই। তোমার কপালে চাকরিটা থাকলে অবশ্যই হবে, না থাকলে তবে তুমি কিন্তু বাকি সবার থেকে কিছুটা স্পেশাল। স্যার কিন্তু মানুষ দেখে মন গলে যাওয়ার মতো লোক না, অথচ তুমি সবার চেয়ে ছোট হয়েও সে তোমাকে চাকরির জন্য অফার দিয়েছে। তোমার ভাগ্য আছে বলতে হয়। তৃতিকা মনোযোগ দিয়ে চুপচাপ রফিকের কথাগুলো শুনল। মনে কিছু প্রশ্ন জাগলেও সেসব জিজ্ঞেস করার মতো আর সময় হলো না। বরং তার আগে রফিক সাহেব তাকে শিওর চেম্বারে যাওয়ার জন্য উদ্বেগের সহিত পাঠিয়ে দিলেন। উচ্চতর একটি ভবনের শেষ প্রান্তে কাজ ঘেরা এক বিশাল কক্ষে স্থূপিত সেই অফিস রুমে যেন আধুনিকতাকে সযত্নে জড়িয়েছে আভিজাত্যের চাদরে। চারিদিকে দেয়াল জুড়ে শোভা পাচ্ছে ধূসর ও নেভি ব্লুর রঙের সংযমী সংমিশ্রণ, যার প্রতিটি ইঞ্চিতে ছড়ানো এক ধরনের কঠোর সৌন্দর্য, সংহত এবং নিয়ন্ত্রিত, একেবারে যেন তার নির্দিষ্ট ব্যক্তিত্বের মতোই। কক্ষের মাঝখানে কালো অ্যাশ রঙের উড়ে তৈরি এক বিশাল ডেস্ক, যার উপর রাখা সিগনেচার স্টাইল মার্বেল পেপারগুলো দেওয়ার কভার ডায়েরি, একটি কম্পিউটার ও অ্যারোমেটিক ক্যালেন্ডার যার সুগন্ধে ছড়াচ্ছে। ডেস্কের পেছনে আছে একটি হাই ব্যাগ দেওয়ার চেয়ার, একই চেয়ারের চেয়ে রাজকীয় সিংহাসন বলাই শ্রেয়। ডান দিকে বিশাল কাছে জানালাটি খোলা শহরের দিকে মুখ করে আছে। নিচে মানুষের ভিড়, বাহনের জট, আর দূরের দিগন্ত সবই যেন তার পায়ের নিচে। এছাড়া মিনিমাল শোকেস সহ সেন্টার টেবিল, ব্যবসায়িক অতিথিদের জন্য সংরক্ষিত। টেবিলের উপরে কিছু ম্যাগাজিনের স্তূপ এবং তার পাশে রাখা এক বোতল ভিন্টেজ স্কোপ আর 2টি স্টিল গ্লাস। সিদ্ধান্তের এই মুহূর্তে এক সুমুখ আরও দৃঢ় করে ব্যক্তিকে। বাম দিকের বুক সেলফে গুছিয়ে রাখা রয়েছে ফাইল, সাইকোলজি ও বিজনেস রিলেটেড বই সহ আরও কিছু পুরনো নোটবুক। হয়তো সেখানে লেখা আছে ARC কোম্পানি সিইও ওরফে আদির রায়ন চৌধুরীর প্রথম উদ্যোগের না পড়া সকল অধ্যায়গুলো। সেলফের উপর এক কোণে সযত্নে রাখা কয়েকটি চকচকে ট্রফি। কেবল এটুকুই যেন যেখানে কেউ উচ্চস্বরে কথা বলে না, কেবল সকলের সম্মান করে, কারণ এই কেবিন শুধুই একটি অফিসের নয়, এটি ARC সাম্রাজ্যের হৃদয় কেন্দ্র। তৃতিকা দরজা ঠেলে দিয়ে চারপাশটা দেখতে দেখতেই যেন বিষম খেল। তার সম্মুখে যে কেউ বসে আছে, তার ভাবগতি পর্যবেক্ষণ করছে, তা সে কুলক্ষণেও টের পাচ্ছে না। প্রায় অনেক সময় পর কারো গলা খাকানোর শব্দে তৃতিকার ধ্যান হয়। তৎক্ষণাৎ সামনের দিকে তাকাতেই নজরে পড়ো গম্ভীর অভিব্যক্তি সেই আদির রায়ন চৌধুরীকে। হাইব্যাক চেয়ারে পায়ের উপর পা তুলে
কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। আর আদির রায়নের এমন চাহনিতে তিতিকার চোখ মুখ চুপসে গিয়ে গলা শুকিয়ে গেল। এজন্য চাহনি নয়, বরং নিঃশব্দে কাউকে গিলে খেয়ে ফেলার বার্তা আবাস। তিতিকা কি করবে না করবে কিছু বুঝে ওঠার পূর্বেই আচমকা সে দেখতে পায় আদির রায়ন তার গম্ভীর দৃষ্টি নিচে নামিয়ে নিয়েছে। তার নজর এখন কিছু ফাইলের দিকে। এদিকে তিতিকা নিজেকে দ্রুত সামলে নিয়ে ভাবতে লাগে এই মুহূর্তে তার কি করা উচিত। তিতিকা খেয়াল করে দেখে সে এখনো দরজার কাছেই দাঁড়িয়ে, আর সে এক মারাত্মক আহাম্মকের মতো দরজা খুলে ভেতরে আসার পারমিশন না সেই রুমে প্রবেশ করে ফেলে। এমন অবস্থায় সে আরও বেশি ঘাবড়ে যায়। তবুও নিজেকে যথাসাধ্য চেষ্টায় সামলিয়ে নিয়ে ইতস্ততা স্বরে আড়য়, স্যার আসবো? ভেতরে যখন চলেই এসেছেন তবে কিসের পারমিশন চাইছেন? এমন শীতল গম্ভীর কণ্ঠে তিতিকা আচমকা চমকে যায়। আদির রায়ান এখনো তার দিকে মুখ তুলে তাকায়নি, বরং সে না তাকিয়ে তিতিকাকে এহেন কথা বলে দেয়। এদিকে তিতিকা সাহস করে চুপচাপ তার দিকে এগিয়ে যায়। এরই মাঝে ভিজিটর চেয়ারের সামনে এসে চুপটি করে দাঁড়ায়। তাৎক্ষণিক আদির রায়ান ওরফে গম্ভীর মুখ লোকটি বলে ওঠে, প্লিজ সিট ডাউন। আদিরের কথায় তিতিকা মুখ তুলে এক পলক দেখে নেয় তাকে। পরক্ষণে আলতোভাবে বাড়ির শ্বাস ফেলে চুপচাপ চেয়ার টেনে গুটিসুটি হয়ে বসে পড়ে। তিতিকা বসা মাত্রই আদির রায়ান মাথা উঁচিয়ে তার দিকে তাকায়। নিমেষেই তিতিকা কিঞ্চিত ডুব গেলে মাথা নিচু করে। সো ইউর লেট অন ইউর ফার্স্ট ডে। তিতিকা মাথা তুলে আদিরের দিকে তাকায়। গম্ভীর তীক্ষ্ণ এক চাহনি তার দিকে নিক্ষিপ্ত। আদিরের এই কথার উত্তরে তিতিকার কি বলা উচিত বুঝতে পারল না। সে শুধু ধীর স্বরে আড়ায়, সরি স্যার, আর কখনো দেরি হবে না। তিতিকার কথায় আদির রায়ান কিঞ্চিত বাঁকা রুক্ষ হাসে। সে হাসিতে তিতিকা খানিকটা ঘাবড়ে যায়। মন বলছে আজই তার এই অফিস থেকে বিদায় হয়ে যাবে। এর মাঝে আদির তার উদ্দেশ্যে বলে, মিস তিতিকা, দেরি করা এক জিনিস, আর দেরি করে এসে পারমিশন না নিয়ে সরাসরি রুমে প্রবেশ করা তা একেবারেই ভদ্রতার মধ্যে পড়ে না। আদিরের কণ্ঠে রাগ কিংবা ক্ষোভ নেই, কিন্তু রুক্ষতার স্বরে এক ধরনের শীতল তাচ্ছিল্য জড়িয়ে আছে, যেন প্রতিটি শব্দ ছুরি হয়ে এসে তিতিকার আত্মবিশ্বাসে ঘা দিচ্ছে। তিতিকা আবার একবার মুখ নিচু করেন। চোখের পলকে নিজের অস্থিরতা ডাকার ব্যর্থ চেষ্টা, অথচ গলার স্বর এখনও কাঁপছে। সে ধীরে ধীরে বলে, আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম স্যার। আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত। আদির এবার তার আঙ্গুলের ডগায় রাখা কলমটা হাতে তুলে নেয়। তারপর তা ব্যালেন্স করে একবার ঘুরিয়ে আবার নামিয়ে রাখে। এরপর হঠাৎ বলে ওঠে, নার্ভাস? এই তো শুরু। আপনি কি জানেন না, নার্ভাসনেস এখানে একটা বিলাসিতা মাত্র। আমাদের এই ফ্লোরে, যেখানে প্রতিটি সেকেন্ড মানে লক্ষ টাকার প্রজেক্ট, সেখানে আপনি এক মিনিটও হারানোর সুযোগ পাবেন না। বিশেষ করে আপনার মতো নতুনদের জন্য এখানে নার্ভাস শব্দের কোনো জায়গা নেই। পরের বার নার্ভাস থাকলে আগে গায়ে পানি দিয়ে আসবেন। এটা অফিস, স্কুল নয়। আর এখানে কাউকে সরি বলে রক্ষা পাওয়া যায় না। সময়, ভদ্রতা আর প্রফেশনালিজম, এই তিনটি জিনিসে কারোর জন্য কোনো ছাড় নেই। একসাথে এত কিছু শুনে তিতিকা সম্পূর্ণ হতভম্ব। এবার যেন সে জবাব দিতে গিয়েও হোঁচট খায়, কিন্তু পরক্ষণে নিজেকে গুছিয়ে নিয়ে বলে, আমি বুঝতে পারছি স্যার, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার সর্বস্বটা দেব। আদির এবার একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। চোখ জোড়া যেন এক্স-রে এর ন্যায় চোখ দিয়ে মানুষকে বেদ করে তার মেরুদণ্ড অবধি ফোড়ে ফেলতে পারে। আদির রায়ান এক দৃষ্টিতে তিতিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে চেয়ার থেকে হেলান দিয়ে একটু পিছনে যায় এবং আবারও গম্ভীর্যের সহিত বলে ওঠেন, গুড। আমি অতিরিক্ত কথা পছন্দ করি না মিস তিতিকা। আজ দেখলেই বুঝতে পারবো আপনি এখানে থাকার উপযুক্ত কিনা। এই বলে আদির খানিকটা সময়ের জন্য থেমে যায় এবং পরক্ষণে এক মুহূর্ত থেমে আবার বলে ওঠে, প্রেজেন্টেশন রুমে যান। 20 মিনিটের মধ্যে প্রথম ক্লায়েন্টের ব্রিফিং শুরু হবে। আপনি ওখানেই থাকবেন, শুনবেন এবং নোট নেবেন। দেখা যাক আপনি কতটা শিখতে আগ্রহী। তিতিকা সোজা হয়ে বসে পড়ে। তার চোখে তখন ভয় আর কৌতূহলের মিশ্র প্রতিচ্ছবি। ইয়েস স্যার। সে এটুকু বলে থমকায় এবং ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আদির রায়ান আর কিছু না বলে ফাইলের দিকে চোখ ফেরায়, যেন তিতিকা এখন কেবল এক টুকরো বাতাস যা রুমে এসেছিল এবং চলে যাবে। তবে এরই মাঝে হঠাৎ আদির পেছন হতে তিতিকার উদ্দেশ্য বলে, মিস তিতিকা বের হতেই নিয়েছিল,
তবে আচমকা আদিরের কথা শোনা মাত্রই সে উল্টো ঘুরে পেছনে ফিরে তাকায়। তখনই দেখতে পায় আদির পাশের উপর পা তুলে ফাইলের উপর থেকে নজর সরিয়ে তার দিকে তাকিয়ে তিতিকে কিছুটা ইতস্ত স্বরেই বলতেছেন, স্যার আরও কিছু বলবেন? তিতিকার কথা পুরোপুরি শেষ হয় না, বরং তার পূর্বেই আদির রায়ন তার গম্ভীর কণ্ঠে তিতিকার দিকে তীক্ষ্ণতার সহিত প্রশ্ন ছুড়ে বলে, আপনার হোমটাউন কোথায়? আচমকা এহেন কথা শুনে তিতিকা আচমকাই ভয়কে যায়, যেন এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন একদমই বেমানান। সে নিজেকে তটস্থ করতে আদির রায়নের উদ্দেশ্য বলেছি, স্যার আপনার হোমটাউন কোথায়? আবার সে একই স্বরে তীক্ষ্ণ গম্ভীর প্রশ্ন। তিতিকা আড়ালে খানিকটা ভারী শ্বাস ফেলে বলে, নারায়ণগঞ্জ। তিতিকার কথায় আদিরের কপালে কিঞ্চিত বাজ পড়ে। সে তৎক্ষণাৎ খানিকটা সন্দিহান স্বরে আওড়ায়, নারায়ণগঞ্জ? জি স্যার। আদির কপাল কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়ে তিতিকার দিকে থাকে, যেন কিছু একটা তার মন মতো হয়নি। এখানে যেন বিশেষ এক কিন্তু রয়ে গিয়েছে। তিতিকার জীবিতেও সে নারায়ণগঞ্জের ঠিকানাই দেখেছিল, কিন্তু এটা যেন তার চিন্তা ভাবনার সাথে সমজন্যভাবে ঠিক খাপ খাচ্ছে না। ওদিকে তিতিকা যেন কিছুই বুঝতে পারছে না, এখানে আদেতে হচ্ছেটা কি। হঠাৎ এত বড় অফিসের সিও তার হোমটাউন নিয়ে পড়ে আছে, বিষয়টা কেমন যেন অদ্ভুত। তবুও সে নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখলো। ততক্ষণে আদির তার খেয়াল থেকে বেরিয়ে গম্ভীর স্বরে আচমকা বলল, আপনি এখন যেতে পারেন। তিতিকা তার কথায় ভারী শ্বাস পেলে। লোকটি সুদর্শন হলেও বয়সে তার কত বড়। এত বড় মানুষের কাছ থেকে বারবার আপনি শুনতেও অদ্ভুত লাগছে। কিন্তু এটা তো আর তার গ্রামের বাড়ি নয় যে গ্রামের চাচা মামাদের মতো আদিরও তাকে তুই তুমি সম্বোধন করবে। এসব ভাবতে ভাবতে তিতিকা খানিকটা মুচকি হেসে ফেলল। তার চিন্তা ভাবনা তার কাছে কিছুটা হাস্যকর ঠেকেছে। তিতিকা ধীর পায়ে দরজা খুলে বেরিয়ে যায়, তবে বুকের ভেতরে যেন এক অজানা জ্বর শুরু হয়ে গিয়েছে। এটাই ছিল তার প্রথম দিন এবং তার প্রথম সংঘর্ষই আদির রায়নের সঙ্গে। তবে এটুকু সে এখনই বুঝে যায়, এই মানুষটা সহজ কেউ না। ফলে সে এই মস্ত বড় অফিসের গম্ভীর মুখে সিও ওরফে আদির রায়ন চৌধুরীর একটা বিশেষ নামও দিয়ে ফেলে। রুম থেকে বের হওয়া মাত্র সে বিড়বিড় করে আওয়ায়, মিস্টার খারুশ রায়ন চৌধুরী, এই বলে সে নিষ্ক্রিয় হেসে ফেলে। আর তার এই হাসি রুমের ভেতর থেকে সিসিটিভির স্ক্যানের দিকে তাকিয়ে এক জোড়া চোখ দেখতে দেখতে কপাল কুঁচকে ফেলে। আদির তিতিকার বলা কথাগুলো না শুনলেও স্ক্রিনে তাকিয়ে তিতিকাতে দেখতে দেখতে আচমকা তার হাসিতে সে অবাক হয়। এই মেয়েটা তার কাছে বেশ অদ্ভুত। কেননা সামান্য ভার্সিটি পড়ুয়া মেয়েকে তো আর সে এমনি এমনি এই অফিসে জব দেওয়ার জন্য সিলেক্ট করেনি। এর পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে, যা সম্পূর্ণ স্পষ্ট না হলেও কিছুটা রহস্যজনক। আর এই অফিস হলো তিতিকার চেনা জগতের বাইরে কোনো এক শীতল রুক্ষ গৃহ, যেখানে এই অফিসের বস হলো তার চেয়েও বেশি রহস্যজনক, যে রহস্যের সমাধান কেবলমাত্র সময়ের প্রতীক্ষাতে জানা সম্ভব। তিতিকা তার কাজের রুমে ডেস্কে বসে বসে নিজের কাজ করছে। সে মূলত পার্ট টাইম জব করতে এসেছে, কেননা সকালে ভার্সিটি আর দুপুরের পর থেকে অফিসে কাজ না করলে ঢাকায় এসে পড়াশোনা করার স্বপ্ন পুরোটাই বৃথা যাবে। তবে আজ হয়তো পুরো দিনটাই তার অফিসেই কেটে যাবে। প্রথম দিনেই যে এতগুলো কাজ এসে কপালে জুটবে তা সে হয়তো কল্পনাতেও ভাবেনি। তিতিকার তার কাজে বেশ মনোযোগী। অফিসে সিও আর চৌধুরী কেবিনে প্রায় পাশেই তাকে তার নির্দিষ্ট ডেস্ক দেওয়া হয়েছে, যা সিউ তথা আদির রায়ন চৌধুরীর কাজগেরার রুম থেকে একদমই দৃশ্যমান। যদিও আদিরের রুমের গ্লাসগুলো রিফ্লেকটিভ হয়, শুধু আদিরই বাহিরের সব কিছু দেখতে পারে, কিন্তু বাহিরের কারো পক্ষেই তার রুমের ভেতরের কার্যক্রম বা কোনো কিছুই দেখা সম্ভব না। তিতিকার পাশে তার সহকর্মী হিসেবে আরও একটি নতুন মেয়ে রয়েছে। মেয়েটির নাম যারা, যদিও সে তিতিকার চেয়ে বয়সে কিছুটা বড়, কিন্তু মেয়েটির হাবভাব খানিক অদ্ভুত। প্রথম পরিচয় আলাপে সে তার বিশেষ কোনো কিছুই আন্দাজ করতে পারেনি। মেয়েটি কখনো গম্ভীর খিটখিটে মেজাজের, আবার মনে হয় হয়তো স্বাভাবিকই। দুজনে পাশাপাশি বসে ভালোই নিজেদের কাজে মনোযোগী হয়েছে। তবে মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে সে যারা নামক মেয়েটিকে আর চোখে দেখছে। যদিও টুকটাক কথা বলার ইচ্ছে তার রয়েছে, কিন্তু মেয়েটি অত্যাধিক পরিমাণে গম্ভীর হওয়ায় সে আর এই সাহস পাচ্ছে না। এরই মাঝে আচমকা যারার ফোনের একটা কল আসে। ফোনটা চেক করতে তার কপাল কুঁচকে যায়। খানিকটা বিরক্তি নিয়ে সে কলটা রিসিভ করে। পরক্ষণে ফোনের অপর প্রান্ত হতে ব্যক্তির বলা
কিছু কথা চুপ করে শোনার পর খানিকটা রুক্ষ স্বরে সে বলতে শুরু করে, আপনাদের সমস্যাটা কি? আমি কতবার বললাম আমার নতুন জব হয়েছে, এই মুহূর্তে আমি এই টিউশনিতে কন্টিনিউ করতে পারবো না, আর আমিও চাইছিও না। ঠিক আছে, আমি যেমন তেমন কাউকে ফেলে অবশ্যই ব্যবস্থা করব, এইটুকু বলেই যারা তার ফোনটা রেখে দেয়। খানিকটা বিরক্ত শ্বাস পেলে রুক্ষ স্বরে আওড়ায়, যত সব, এতবার করে বলছি আমি টিউশনি করাতে পারবো না, আর এনারা মানছেই না। খালি বাচ্চার পরীক্ষার সামনে, আরে বাচ্চার পরীক্ষার সামনে তাতে আমি কি করবো? আশ্চর্য লোকজন। যারার কথাবার্তাগুলো তিতিকার কাছে বেশ অদ্ভুত লাগলো। সে কিছুটা সংকোচের সহিত যারার উদ্দেশ্য বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? তিতিকার কথায় যারা তার দিকে ফিরে তাকায়, খানিকটা বিরক্তি ও সন্দিহান স্বরেই বলে ওঠে, বলো। একটু আগে যে তুমি ফোনে কথা বলছিলে, মানে বলতে চাচ্ছিলাম, তুমি কি তোমার কোনো টিউশনি ছেড়ে দিয়েছ? তিতিকার সংকোচমূলক কথা স্বরে যারা কিছুটা ভারী শ্বাস ফেলে বলে, কিন্তু এরা আমার পিছুই ছাড়ছে না। এমনিতেই একটা গাধা বাচ্চাকে পড়াতে হয়, ঠিক মতো পড়াশোনা করে না, আবার সামনের মাসে তার পরীক্ষা। এখন আমি টিউশনি ছেড়ে দিয়েছি বলে তাদের কত কাহিনী। এই মুহূর্তে আমার টিউশনি ছেড়া দেওয়া নাকি ঠিক হচ্ছে না? আচ্ছা তুমিই বলো, আমার টিউশনি আমি যখন ইচ্ছা তখন ছাড়বো, তাতে ওনাদের কি? আর বাচ্চার কবে কিসের পরীক্ষা, পাশ করবে নাকি ফেল করবে, তা কি টিউশনি ছাড়ার পরও আমার দেখার বিষয়? মোটেও না। আবার বলছে আমাকেই নাকি নতুন টিউটর খুঁজে দিতে হবে, যত সব ফাউল লোকজন। প্রচণ্ড বিরক্তর সহিত এই কথাগুলো বলে যারা ভারী শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হয়। এমনিতেই সে নামি দামি এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যথারীতি এসব টুকটাক টিউশনি পড়াতে নিয়েছিল শখের বসে। এখন এত বড় অফিসের জব হয়, টিউশনির মতো ব্যাপারগুলো তার কাছে বড়ই তুচ্ছ হয়ে গিয়েছে। এদিকে তিতিকাও মেয়েটির এমন কথাবার্তা শুনে কিছুটা অবাক হয়। অবশ্য তার বেশি কিছু বলারও সুযোগ নেই। এই শহরে কত বিচিত্র মন মানসিকতা মানুষজন যে রয়েছে তা তিতিকে পুরোপুরি জানতে না পারলে কয়েকদিন কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। তবে সেই সব বিষয়ে রেখে যারার একটি কথাকে বিশেষ প্রাধান্য দিয়ে সরাসরি তার উদ্দেশ্যে বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার এই টিউশনের ব্যাপারে আরও কিছু জানতে আগ্রহী। যেহেতু তুমি বললে তাদের নতুন টিউটর লাগবে। তিতিকার কথার স্বরে যারা খানিকটা সন্দেহ ও আনন্দের উদ্বেগে বলে ওঠে, তুমি পড়াবে নাকি? যদি বলো তাহলে আমি তোমাকে তাদের নাম্বার আর ঠিকানাটাও দিয়ে দিতে পারি। তুমি পড়ালে হয়তো আমার মাথা থেকে আপরটা বিদেয় হবে। যারার কথা শুনে তিতিকা অপ্রস্তুত ভঙ্গিতে আলতো হাসে। পরক্ষণে যারার কাছ থেকে টিউশনের ঠিকানা ও ফোন নাম্বার জেনে নিয়ে কিছুটা খুশি মনেই বাড়ির শেষ পেলে। শুক্রবার ব্যতীত প্রতিদিন অফিস শেষে সন্ধ্যা বিকেলের দিকে একটা ক্লাস 3 পড়ুয়া বাচ্চাকে পড়াতে হবে এবং বিনিময়ে এই টিউশনির জন্য পাবে 6,000 টাকা। হয়তো তার জন্য কিছুটা প্রেশার হয়ে যাবে, কিন্তু মাস শেষে অফিসে 14,000 আর এই একটা টিউশনির জন্য 6,000, সব মিলিয়ে 20,000। এটা তার জন্য অনেক বড় কিছু। তিতিকার ধ্যানে মগ্ন হয়ে ভাবনা চিন্তার মাঝে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। অফিসের বস তথা আদির রেন তার কাজগেরা বিশাল রুম হতে তীর্যক ছাউনিতে তার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। কিছুতে একটা অদ্ভুত বিষয় রয়েছে মেয়েটার মাঝে, কিন্তু সে ঠিক হিসেবটা মেলাতে পারছে না। কিছু একটা তাকে করতে হবে, আর সেটা খুব শীঘ্রই। এ ভেবে আদির দীর্ঘশ্বাস পেলে তিতিকার দিক থেকে নজর সরিয়ে নেয়। অথচ রিফ্লেকটিভ গ্লাস হয় তিতিকা কিংবা অন্য কেউ আদিরের কোনো কার্যক্রম দেখতে পায় না। আর সারাটা দিন অফিসে খাটাখাটুনির পর অবশেষে বিকেলের শেষ প্রান্তে তিতিকা অফিস থেকে মুক্তি পায় এবং আগামীর জন্য কোনো প্রকার দেরি না করে সোজাসুজি যারা দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। কেননা অফিস শেষ হতে সে তার কাঙ্ক্ষিত টিউশনের জন্য নির্দিষ্ট নাম্বারে কল করে তার বিষয়টা জানায় এবং গার্ডিয়ান অত্যন্ত বিনয়ী ও আনন্দের সহিত তাকে তাদের বাড়ির ঠিকানায় যেতে বলে। তাই তিতিকা কোনো দেরি না করে সেই ঠিকানায় গিয়ে পৌঁছায়। অফিস থেকে কাছে হলেও জায়গাটা তার বাড়ি হতে বেশ দূরে। এদিকে সারাদিন না খেয়ে দিয়ে শরীরটা আবারও ঝিমঝিম করছে। আগে জানলে হয়তো বাড়ি থেকেই খাবারের ব্যবস্থা করে আনতো, কিন্তু আজ আর তা হয়নি। আবার ক্যান্টিন থেকে কিছু খাওয়ার মতো সুযোগ হয়নি। ফলস্বরূপ পেটে ক্ষুধা নিয়ে সে তার গন্তব্যে পৌঁছালো। বিশাল এক প্রাসাদ সমতুল্য বাড়ি। বাড়ির চারপাশে বিশাল ইট পাথরের দেওয়াল, সম্মুখে সোনালি রাঙা বিশাল এক গেট। তার সামনে কয়েকজন নীল রঙের পোশাক পরিধান গার্ড দাঁড়িয়েছে। তার এমন একটা বাড়িতেই নাকি তার টিউশনি করাতে হবে। তিতিকা বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল।
এটাই কি তার কাঙ্ক্ষিত ঠিকানা, নাকি আসতে কোনো ভুল হয়েছে? সে গেটের দিকে এগিয়ে যেতেই দেখে গেটের একপাশে কালো রঙের নেমপ্লেটে সোনালি কালিতে বড় করে লেখা চৌধুরী ম্যানশন। এদিকে কোনো এক অপরিচিতকে বাড়ির সামনে গুড়গুড় করতে দেখে গার্ডরা তাকে সন্দেহবশত তার পরিচয় জিজ্ঞেস করলে ঋতিকা সরল মনে নিজের পরিচয় দেয় এবং গার্ডদের পারমিশন নিয়েই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির সদর দরজায় আসতেই এক বৃদ্ধ নারীকে দেখে ঋতিকা খানিকটা থমকায়। বৃদ্ধার বেশভূষে স্পষ্ট আভিজাত্যের ছাপ, হাত গলা ভর্তি সোনার গহনা, হাতে দুটো মোটা ভালা, গলায় মোটা একটা চেন। দেখেই মনে হচ্ছে তিনি এই বাড়ির এক গুরুত্বপূর্ণ সদস্য। এদিকে সাদা পোশাকে মোড়ানো বয়স্ক বৃদ্ধা নারীটি তাকে দেখে এগিয়ে এলো এবং এসে জিজ্ঞাসার স্বরে বলল, এই যে মেয়ে, তুমি তোমাকে ভেতরে আসতে দিয়েছে, অথচ আমি তো তোমায় চিনতে পারছি না। নারীটির কথাগুলো যথেষ্ট নমনীয়, তবে কণ্ঠ জানার তীব্র আগ্রহ। তিতিকা কিছুটা ঘাবড়ে গেল, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম। টিউশনের জন্য আমাকে এই ঠিকানায় আসতে বলা হয়েছিল, এই জন্যই। তিতিকার কথা শেষ হতে না হতে বৃদ্ধা নারী বিস্তৃতি হেসে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টারই পড়াবে তাহলে? ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো দ্রুত। হঠাৎ করে তার চোখে মুখে এত উচ্ছ্বাস দেখে তৃতিকা কিছুটা অবাক হলো। বিষয়টা কেমন যেন তার বোধগম্য। এরই মধ্যে নারীটি কাউকে জোর সরে ডাকতে লাগলো, ঈশানী, ওই ঈশা, এদিকে আয় তো। ইয়া সাব্বার জন্য নতুন মাস্টার ডেকেছিস? এই দেখ, নতুন ম্যাডাম আসছে। বৃদ্ধা নারীটির কথা শুনে একটি অল্প মধ্যবয়স্ক নারী সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পরনে সাধারণের মাঝেও আভিজাত্যের ঘেরা বেগুনি রঙের শাড়ি, ফর্সা গোলগাল চেহারা, চুলগুলো খোপা করা, সব মিলিয়ে নান্দনিক এক সাজসজ্জা। সে অল্প বয়সের নারীটি তিতিকাকে দেখে আশ্চর্য লোভী ব্যক্তিতে সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি সে ফোন করেছিলে যে? তিতিরটা খানিকটা ইতস্ত স্বরেই বলে, জি আমি তৃতিকা। বাহ, বেশ মিষ্টি নাম। ঈশানীর কথা শুনে পাশ থেকে বৃদ্ধা নারীটি আওড়ায়, তৃতিকা, মাইয়ার নামটাও যেমন, মাইয়া দেখতেও তেমন। মাশাল্লাহ মাশাল্লাহ। টিউশনের খোঁজে শুরুতে এমন একটা জায়গায় চলে আসা, অতঃপর স্টুডেন্টের গার্ডিয়ান থেকে এমন সব মন্তব্য, সব কিছুই যেন তৃতিকাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তিতিকা আলতোভাবে ইতস্ত ভঙ্গিতে মুচকি হাসে। ওইদিকে সে কিছু বলার আগেই ঈশানী আবার তাকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয় এবং কিছু সার্ভেন্টকে ডেকে নানান নাস্তা পানির ব্যবস্থা করে। এই দুজন ব্যক্তির এমন কার্যক্রমে তৃতিকা সম্পূর্ণ হতভম্ব। তার এখন পর্যন্ত সেভাবে কিছু বলার সুযোগই যেন হলো না, শুধু চুপচাপ বসে বসে দুজনের কার্যক্রম দেখে যাচ্ছে। এরই মাঝে আবার বৃদ্ধা নারীটি একে ওকে তার পরিচয় সম্পর্কে সব কিছু জানা যায়, সবই সহসল মনে জেনে নেয়। কখনো তার গ্রাম পরিচয় কিংবা কখনো তার বাবা মা সম্পর্কে, আবার বাবা মায়ের সম্পর্কে জানতে গিয়ে বৃদ্ধা নারীটিরও মন খারাপ হয়। তবে তিতিকাও তেমন সংকোচ বোধ করে না। দুজনকেই তার বেশ মিশুক মনে হয়েছে। যতটুকু বলা ঠিকঠাক মনে হয়েছে সে ততটুকুই তাদের সাথে শেয়ার করেছে। তবে তিতিকে খেয়াল করে দেখলো এত বিশাল বাড়িটিতে এই দুজন ব্যক্তি ব্যতীত আর কেউ নেই। অর্থাৎ এই মুহূর্তে আর কাউকেই তার নজরে এলো না। যা রয়েছে তা হলো কয়েকজন সার্ভেন্ট। তিতিকা এই বিষয়ে আর বেশি ভাবার প্রয়োজন বোধ করে না, এসব তার জানার বিষয় নেই। এদিকে হাসি মুখে নানান কথা বলার আলাপ শেষে ঈশানী তার তথা তিতিকার নতুন স্টুডেন্ট ঈশানের মা তার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমার ছেলেটা অনেক ছোট, তেমনি অনেক দুষ্টু, পড়াশোনাটা ঠিকমতো করতে চাই না। সামনে মাসে ওর এক্সাম, অথচ পড়াশোনার অবস্থা অত্যন্ত বাজে। এর মাঝেই আবার ওর পুরনো মেজ হুট করে চলে গেলেন। আমি তোমাকে এই মুহূর্তে কোনো প্রেশার দিচ্ছি না, কিন্তু পরীক্ষা যেহেতু আগামী মাস হতে, তাই তুমি যদি ঈশানকে আগামীকাল থেকেই পড়ানো শুরু করতে। এসব পড়াশোনার বিষয়ে ঈশানের কথাবার্তা এত ইতস্তবোধ দেখিয়ে তিতিকে কিছুটা অবাক হয়। একই সাথে অবাক হয় তখন অফিস ফোনে যখন যারা বলছিল, আর যদি ভুল না হয় তবে সেসব রুক্ষ কথাবার্তা সে হয়তো ঈশানের সাথেই বলছিল। অথচ এমন লোকজনের সাথে কেউ কীভাবে এমন রুক্ষ ভাষায় কথা বলতে পারে তা তিতিকার বোধগম্য নয়। ঈশানীর কথার প্রত্যুত্তরে তিতিকা বিস্তৃত মুচকি এসে বলে, জি অবশ্যই, আমি আগামীকাল থেকেই পড়ানো শুরু করব। তাহলে তো বেশ ভালো হয়। যার জন্য এখানে আসা, আমার সেই স্টুডেন্ট ঈশান কোথায়? তিতিকার কথা ঈশানী হেসে ফেলে। ওদিকে আবার বিদ্যা নারীটি তথা হাফসা বেগম বলে ওঠে, আচ্ছা, ইয়া সাব্বা কি এখনো ঘুমাচ্ছে? ঈশানী হাসূচক স্বরে বলে, ওকে আর তাহলে না ডাকি, অসময়ে উঠলেই আবার দুষ্টুমি শুরু করবে। তিতিকাও বিস্তৃত হেসে বলে, আচ্ছা
ঠিক আছে, কালই না হয় ওর সাথে পরিচয় আলাপ করে নেব। টুকটাক আরও কিছু কথাবার্তার পর তাদের কথোপকথন শেষ হয়। এদিকে প্রায় সন্ধ্যা নেমে আসছে। তিতিকেও খুব বেশি দেরি করতে চাইল না। এখানে জোরপূর্বক হালকা নাস্তা করলো। বেচারির অনেক বেশি খিদে পেয়েছে। চোখ মুখ চুপসে গেলেও তার হাস্যোজ্জ্বল হাসিতে তার বোঝার উপায় সে রাখছে না। অবশেষে ছোট করে বিদায় আদায়ের পর তিতিকা চৌধুরী বাড়ি ছাড়তে সদর দরজার দিকে অগ্রসর হয়। তবে এরই মাঝে আবার আচমকা পেছন থেকে ঈশানীর ফোনে কথোপকথন শুনতে পেয়ে তার পাঁজরা কিঞ্চিত সময়ের জন্য থেমে যায়। তিতিকার বিদায়ের মুহূর্তে হঠাৎ এক পরিচিত ব্যক্তির নম্বর হতে ঈশানীর ফোনে কল এলে সে প্রচণ্ড হাসিমুখে কথা বলতে শুরু করে এবং একটা পর্যায়ে সে বলে ওঠে, আহাদির কখন বাড়ি আসবে তা বলো, আমি এত কিছু জানি না। ইয়েস ঘুম থেকে উঠলেই তোমার জন্য পাগলামি শুরু করবে। আচমকা এই আদির নামটা এই তিতিকে থমকে দাঁড়ানোর কারণ। সে কিছুক্ষণের জন্য দাঁড়ালেও পরক্ষণেই আবার পেছনে না ফিরে বাড়ির সীমানা ত্যাগ করে এবং যেতে যেতে মনে হচ্ছিল সে ভিড়ভিড়ে আওয়ায়, এই মিষ্টের খারুশ দেখি সব জায়গায় রয়েছে, কি আশ্চর্য। তিতিকে এই বলেই হেসে ফেলে। নিমিষেই দৃশ্যমান হয় তার চকচকে গ্যাস দাঁত। এছাড়া সে ঈশানীর কথোপকথনে ভেবেই নিয়েছে এই আদির হয়তো ঈশানীর স্বামী অর্থাৎ ইয়াসের বাবা। আর এই সকল ভাবনার মাঝে সে অত্যাধিক খিদের দরুন মলিন হেসে একটা রিক্সা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখন গিয়েই চুলোয় রান্না বসিয়ে দেবে। ভার্সিটির ক্লাসে চুপচাপ অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে তিতিকা। দুপুরের তীক্ষ্ণ তাপসহন গরম ভীষণ ক্লান্ত, মেজাজটাও আজ তেমন ভালো নেই। আজ ক্লাস শুরুর দিকের ঘটনা। অন্যান্য দিনের তুলনায় আজ দেরি করে ভার্সিটিতে পৌঁছাতেই দেখে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এরপর স্যারের কিছু কড়া কথা শোনার পর তার ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অতঃপর দীর্ঘ সময়ের কয়েকটা ক্লাস শেষে নতুন এক ঝামেলা। টিফিন টাইমে ভার্সিটির মাঠে গিয়ে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ কিছু সিনিয়রদের উৎপত্তি হয়। তার সামনে তৃতিকা গাছের নিচে বসে নিজ মনে পড়তে থাকলেও এই সিনিয়র কিছু ছেলে মেয়ে নজর পড়ে তার দিকে। ফলস্বরূপ তারা তৃতিকার সামনে এসে আচমকা হাজির হয় এবং গোল করে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আচমকা এতগুলো মানুষকে তার সামনে দাঁড়িয়ে হাসতে দেখে তিতিকা কিছুটা ঘাবড়ে যায়। সে বসাতে হতে উঠে দাঁড়াতে প্রত্যেকের ভাবভঙ্গিতে খানিকটা পরিবর্তন আসে। তৃতিকা পারছেও না এখান থেকে সরাসরি চলে যেতে। এমনটা করলে না জানি এরা কখন কি করে বসে। এই ভাবনাতে তিতিকা চুপটি করে তাদের সামনে দাঁড়িয়ে থাকে। এরই মাঝে ফাঁস থেকে একজন স্টাইলিশ মেয়ে তার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি কোন সাহসে আমাদের দেখেও এখন অব্দি চুপচাপ দাঁড়িয়ে আছো? আচমকা এহেন কথা শুনে তিতিকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তার কি আদৌ কিছু করার আছে? সে তো এতে ঠিকমতো চেনেও না। এরই মাঝে আবার একটা ছেলে অনেকটা বিরক্তির সহিত বলে ওঠে, এই মেয়ে তো ভারী অসভ্য। সিনিয়রদের দেখলে যে সালাম দিতে হয়, এটা কি এখন তোমার ধরে বেঁধে শেখাতে হবে? জি না, মানে আসসালামু আলাইকুম। আমার ঠিক মনে ছিল না, দুঃখিত। আমি বুঝতে পারিনি। ইতস্ত ভঙ্গিতে কথাগুলো বলতে তৃতিকা খানিকটা ঘাবড়ে যায়। আগে থেকেই শুনেছে ভার্সিটির সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে, কিন্তু এখন পর্যন্ত এসবের সম্মুখীন হতে না হলেও তিতিকার মন প্রাণে এখন শুধু একটাই বলছে যে শেষমেশে এসবের ফাল্লায় পড়েই গিয়েছে। জানি আজ তার সাথে কি হতে চলেছে। এদিকে সিনিয়র ছেলে মেয়েগুলো তার সালামের উত্তরটা খানিক ভূমিতার সহিত নিয়ে বিস্তৃত স্বরে হাসতে লাগলো। আচমকা সবার হাসি দেখে তৃতিকা আবারও ভয়কে যায়। তৃতিকা বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। বলছিলাম, আমি কি যেতে পারি? তৃতিকার রেহেন কথায় পুনরায় তাদের ভাবগতি পরিবর্তন হয়। অনেকটা সন্দেহ রুক্ষ স্বরে তারা বলে, এই মেয়ে তো দেখছি কোনো আদব কায়দাই জানে না, মনে হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। এরই মাঝে আবার পাশের আরেকজন তিতিকার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, নাম কি তোমার? তিতিকা কিছুটা ঘাবড়ে যাওয়ার স্বরে আওড়ায়, তৃতিকা তালুকদার। কি তৃতিকা? এটা আবার কেমন নাম? এ নামের অর্থ কি? তিতিকা আবারও কিছুটা ইতস্ত স্বরে আওড়ায়। তিতিকা মানে তৃষ্ণার্ত কিংবা এইরূপ অর্থ বহনকারী শব্দ। তিতিকার কথা শুনে আচমকা ছেলেগুলো হেসে ফেললো। এরই মাঝে একজন আবার বলে উঠল, বাহ, নামটা তো জোশ।
মেয়ের নামও যেমন হর্নি, দেখতেও তো পুরো। আচমকা এমন বিদঘুটক কথা শুনে তৃতিকা সম্পূর্ণ হতভম্ব। ওদিকে সেই ছেলেটা তার কথা অসম্পূর্ণ রেখেই কুরুচিপূর্ণ ভঙ্গিতে হাসতে লাগলো। একই সাথে তার পাশে থাকা বন্ধু বান্ধবী উচ্চস্বরে হেসে ওঠে। এদিকে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে যেন তিতিকার দম বেরিয়ে আসার উপক্রম। আচমকায় তার হাত পা মৃদু কম্পনে কাঁপতে শুরু করেছে। রাগ, ক্ষোভ কিংবা অসহায় বোধ সবই হচ্ছে মিশ্রভাবে। তবুও সে চাইছে নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করার। এরই মধ্যে তাদের হাসাহাসি বন্ধ হলে আরও একজন ছেলে বিস্তৃত বাঁকা হেসে বলে, তোমাকে আমাদের পছন্দ হয়েছে। আগাগোড়ার সব দিক থেকেই পারফেক্ট, তবে নিয়ম কানুনগুলো যত দ্রুত পারে শিখে নিয়ে এর পরের বার থেকে সিনিয়রদের দেখলে বড় করে সালাম দেবে। আর যতক্ষণ না সিনিয়র বড় ভাই বোন আসা যাওয়ার পারমিশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এক পায়েও নড়বে না। ছেলেটির কথা শেষ হতে আরও এক মেয়ে এসে তার উদ্দেশ্য বলে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, এরপর ধরলে আর বাঁচতে পারবি না। মোটামুটি আরও কিছু টুকটাক অপ্রয়োজনীয় বিরক্তিকর কথাবার্তা শেষে তারা তৃতিকার কাছ থেকে সরে যায়। কিন্তু যাওয়ার আগে পানিশমেন্ট স্বরূপ কয়েকটা নোট খাতা ধরিয়ে দিয়ে যায় এবং তৃতিকাকে বলা হয় এই সবগুলো নোট তাদের ফাঁকা খাতায় তুলে লিখে দিতে হবে। আর এজন্যই সমা দেওয়া হয় মাত্র 2 দিন। এবং শেষ বেলায় তাদের মধ্যে একজন হুমকি স্বরূপ তিতিকার উদ্দেশ্যে বলে, এই 2 দিনের মধ্যে যদি কাজ না হয় তবে তোমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। কথাটা মাথায় ভালো মতো ঢুকিয়ে নিও। দিনের সূচনা যে এমন কিছু দিয়ে হবে তা তিতিকার জানা ছিল না। ভার্সিটির এসব ঘটনা ভাবতে ভাবতেই যে নিশ্চয়ই অফিসে প্রবেশ করে তিতিকা গিয়ে নিজের ডেস্কে বসে। তার শিফটের মানুষজন কেবল আসতে শুরু করেছে। সে বাড়ি না গিয়ে সোজা এখানে আসে। বিদায় সবার চেয়ে যেন সেই এগিয়ে রয়েছে। অফিসে এখন লাঞ্চ টাইম চলছে। যারা ফুল টাইম জব করে তারা এখন নিজেদের মতো খাওয়া দাওয়া করছে। তিতিকা আশেপাশে আপাতত তেমন কেউই আসেনি। দুপুরে বাড়িতে যেতে পারবে না বিদায় আগেই বাড়ি হতে খাবার নিয়ে এসেছে। খানিকটা খিদে ফেলেও কেমন যেন এক দ্বিধা বোধ কাজ করছে নিজের মাঝে। তিতিকা নিজের হাত পরিষ্কার করে এসে নিজের লাঞ্চ বক্সটা খুলে ডেস্কের উপরেই রেখে খেতে বসলো। দুপুরের খাবারের খানিকটা ভাত, ডিম সিদ্ধ আর ডাল দিয়ে এসেছে। তবে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে নিজের মাঝে। হয়তো বা এত বড় অফিসে আজকালকার যুগে এসে এমন লাঞ্চ নিয়ে আসা লোকে কি বলবে বা ভাববে সে চিন্তে, যার ফলে সে চাইলেও সবাই আসার আগে দ্রুত খাবারটা শেষ করতে। এই ভাবনায় সে খানিকটা তাড়াহুড়ো করেই নিজের খাবার খেতে লাগলো। কিন্তু খাবারের মাঝ পর্যায়ে এসে হঠাৎ যারা সহ আরও কিছু যেন অফিসে প্রবেশ করে। যারার পাশাপাশি আরও একটা মেয়ে এসে তিতিকার দুপাশে নিজেদের ডেস্কে বসে পড়ে। এরই মধ্যে যারার নজর তৃতিকার দিকে পড়তে এসে অনেকটা বিস্ময়ের স্বরেই বলে ওঠে, সিরিয়াসলি তুমি এই অফিসের লাঞ্চে এই সব ঢাল ভাত খাবার খাচ্ছ? নিমেষে তিতিকার হাত থেমে যায় আর তার খাওয়া হয়ে ওঠে না। সে সংকোচে মাথা নিচু করে ঠোঁট চেপে বসে থাকে। ওদিকে যারা উচ্চস্বরে আশেপাশে কয়েকজনই ইতিমধ্যে তার দিকে ঘুরে ফিরে তাকিয়ে রয়েছে। এতে তিতিকার অস্বস্তি বোধ যেন আরো বেড়ে যায়। যারার পাশাপাশি আরো একটা মেয়ে টিকেট দিতে সে মিটমিট করে হাসছে। তৃতিকা কিছুই বলছে না। সে নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টায়। ওদিকে যারার থামল না। সে খানিকটা তাচ্ছিল্য রং তামাশার সহিত হেসেই বলে, আমি গতকালই বুঝে গিয়েছিলাম তুমি হয়তো তেমন। আমি বলতে চাচ্ছি যে তুমি যে এত বেশি গরিব তা বুঝতে পারিনি। দেখো তোমার লাঞ্চ বক্সটাও কেমন। এটা কি টিন না অন্য কিছু? এমন জং ধরা পুরনো কেন? একে তো উল্টো পাল্টো কথা বলছে। একই সাথে আবার তৃতিকার লাঞ্চ বক্সটাও নিয়ে নিজের 2 আঙ্গুলের সহিত ঘৃণাবোধ ও সংকোচের সাথে এলোমেলো করে ছুঁড়ে দিচ্ছে। এদিকে তিতিকা জানে এবার আর এসব সহ্য করতে পারল না। যারার কথা শেষ হতে না হতে তিতিকা তার হাতটা বাম হাত দিয়ে খপ করে শক্ত করে ধরে ফেললো। অতঃপর গলার স্বর ধীর করে যারার দিকে চোখ রাঙিয়ে আওড়ায়, হ্যাঁ আমি অনেক গরিব, তাই আমার যা সামর্থ্য আমি তাই নিয়ে এসেছি লাঞ্চে। আর আমার মতে কোনো বহিরাগত ব্যক্তির এ নিয়ে কোনো সমস্যা হবার কথা নয়। আচমকা তিতিকার এহেন অভিব্যক্তি পরিবর্তনে যারা কিছুটা ঘাবড়ে যায়। সে অপ্রস্তুত হয়ে হেসে বলে, আরে তুমি তো দেখছি রেগে যাচ্ছ। না, আমি মোটেও রেগে যাইনি। কেননা আমি রাগলে তা সহ্য করার ক্ষমতা খুব কম মানুষেরই রয়েছে।
বিশেষ কোনো ব্যক্তি ব্যতীত আমি সাধারণ মানুষের সামনে নিজের এই ব্যক্তিত্বকে উন্মোচন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আশা করি বুঝতে পেরেছ। এই বলেই তৃতিকা তার হাতটা এক প্রকার নিঃশব্দে ছেড়ে দূরে সরায়। যারাও এবার আরও বেশি ভয়কে যায়। সে ইতস্ত ভঙ্গিতে খানিকটা রাগের সহিতে চারপাশটা দেখে। সকলে তাকিয়ে রয়েছে তাদের দিকে। আরও লোকজন আসায় তারাও এখন তাদের দিকে চেয়ে। তৃতিকার নজর এসব দিয়ে না রইল। যারা দাঁড়িয়ে থাকে অনেকেই তাকে কৌতূহলবশত দেখছে। এরই মধ্যে যারা রাগের বশে কিছু একটা করার জন্য উদ্বিগ্ন হয়। তবে তার পূর্বেই তার নজর পড়ে খানিকটা দূরে। নিজের রুম থেকে বেরিয়ে কোনো এক গন্তব্যে হেঁটে চলেছে আদির রায়ান চৌধুরী। তার তীক্ষ্ণ নজর গম্ভীর অভিব্যক্তির সবই তার সম্মুখের দিকে। আশেপাশে কি হচ্ছে তার কোনো কিছুই যেন তার দেখার বিষয় নয়। সবাই যেন তার কাছে তুচ্ছ। এদিকে শয়ন অফিসে সিইওকে দেখে যারা কিছুটা ঘাবড়ে যায়। একই সাথে তার মাথায় এক পরিকল্পনাও তৈরি হয়। এখন সবার সামনে ভালো সেজে তিতিকাকে কিছু না বললেও তিতিকাকে সহজে ছেড়ে দেওয়ার মতো ব্যক্তি সে নয়। অফিসের সিইও আদির রায়ান চৌধুরী তিতিকাকে ডেকেছে। অবশ্যই সেটা অফিসের কোনো বিষয়ে সম্পর্কিত, যার ফলে তিতিকাও আর দেরি না করে তার রুমে ছুটে গিয়েছে। আজকের মন মেজাজ অনেকটাই ভালো নেই তার। সকাল থেকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সব মিলিয়ে মন মেজাজ তার বিষিয়ে রয়েছে। মেয়ে কামিন স্যার। দরজা ছেলে শুরুতে তিতিকে ভিতরে আসার পারমিশন চেয়ে নেয়। গতবারের মতো আজও কোনো ভুল হোক আর তাকে কথা শুনতে হোক তা সে চায় না। ওদিকে তৃতিকার কথা শুনে তার দিকে না তাকিয়ে আদির গম্ভীর স্বরে বলে, ইয়েস কামিন। তিতিকা বাড়ি শ্বাস পেলেন দরজাটা ছাপিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আদির মনোযোগ সহকারে কিছু ফাইল চেক করছে। তবে তৃতিকা ডেস্কের কাছে এগিয়ে যেতেই আদির গম্ভীর স্বরে বলে, মিস তৃতিকা, কাজ কেমন হচ্ছে? আসুমকে প্রসঙ্গে জিজ্ঞেস করে। তৃতিকা খানিকটা ইতস্ত স্বরেই বলে, জি ভালো। এবার আদির মাথা তুলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আওড়ায়, শুধুই ভালো? এটা শুনে তিতিকা যেন কিছুটা ঘাবড়ে যায়। এর চেয়েও বেশি কিছু কি তার বলার কথা ছিল? আবারও কি ভুল কিছু করে ফেলেছে সে? না মানে। তিতিকার কথা শুরু হওয়ার পূর্বে আদির তাকে থামিয়ে দিয়ে বলে, দিন ফাইলগুলো দিন। তিতিকা আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কিসের ফাইল চাইছে আদির রায়ান চৌধুরী? তাকে তো শুধু বলা হয়েছিল আদির স্যার নাকি তাকে ডেকে পাঠিয়েছে। এর চেয়ে বেশি কিছু তো ফিয়ন তাকে বলেনি। এদিকে তিতিকাকে এভাবে স্তম্ভ মূর্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদির খানিকটা ভ্রু কুঁচকে বলে, কি হলো? আপনি কি? এরই মাঝে আদির খেয়াল করতে দেখি তিতিকা তার সঙ্গে করে কিছুই আনেনি, যা দেখে সে নিমিষেই যেন বিস্মিত হয় এবং সন্ধিহান স্বরে আওড়ায়, আপনাকে যে রিপোর্টগুলো রেডি করতে বলা হয়েছিল ওগুলো আপনি করেননি? এবার যেন তৃতিকের হুঁশ ফেরেন। তবে কিছুটা আশ্চর্য হয়, কেননা গতকাল তাকে অনেকগুলো রিপোর্ট কালেক্ট করা সহ আরও কিছু কাজ দেওয়া হয়েছিল। কাজের পরিধি এতই ছিল যে সে ভেবেছে এসব করার জন্য সে যথেষ্ট সময় পাবে, কেননা আলাদাভাবে কেউ সময়সীমা সম্পর্কে কিছুই বলেনি তাকে। কিন্তু এখন আদিরের কথা শুনে মনে হচ্ছে সে তার কাছে ওই রিপোর্টগুলিই পাইল চাইছে, এবং তা এই মুহূর্তে। কি আশ্চর্য, এই মুহূর্তে সে এতগুলো রিপোর্টসের ফাইল কোথায় পাবে? সে তো এখন পর্যন্ত কিছুই করেনি সেভাবে। কি হলো? এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? তিতিকে এবার সত্যিই অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে, স্যার আমি তো ভেবেছিলাম। এবারে তিতিকের কথা শুরু হওয়ার পূর্বে আদির রায়ন গম্ভীর স্বরে বলে ওঠে, কি ভেবেছিলেন আপনি? মাত্র কয়েকটা রিপোর্টের ফাইল তৈরি আমি আপনাকে সারা মাস ধরে করতে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আপনি খালি হাতে আমার কেবিনে এসেছেন কেন? কোন সেন্সে? নিশ্চয়ই আমি আপনাকে আমার সাথে গল্প করার জন্য ডাকিনি। সরি স্যার, আমার বুঝতে হোয়াট সরি? আমি একদিনেই বলে দিয়েছি আমার এখানে সরি বলতে কোনো শব্দ গ্রহণযোগ্য নয়। কাজ করতে হলে ঠিক মতো করবেন, নয়তো রিজাইন লেটারটা দিয়ে সুন্দর মতো চলে যাবেন। তিতিকার যেন আর কিছুই বলার সুযোগ হলো না। সে চুপচাপ এক জায়গাতেই দাঁড়িয়ে রইল। এদিকে তিতিকাকে কিছুটা সময় তীক্ষ্ণ গম্ভীর চাহনিতে পর্যবেক্ষণের পর আদির ভারী শ্বাস ফেলে বলল, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম। এরপর আমি একটা কথাও বলবো না। বিশেষ বিবেচনায় আপনাকে কাজের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে, তবে আপনি যদি তার যথার্থ ব্যবহার করতে না পারেন
তবে আপনাকে এই অফিসে কোনো প্রয়োজন নেই, কেননা আপনার এত সব খামখেয়ালি কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয় মিস ঋতিকা। জি স্যার। তিতিকা বাধ্য হয়ে শেষমেশ সেটুকু আর নিজেকে শান্ত রাখে, একই সাথে নিজের খামখেয়ালিতে বিরক্ত হয়ে মুখ ছল শক্ত করে নিজেকে নানান কথায় বকতে শুরু করে। সম্মুখে আদি তার নিজের ল্যাপটপে গম্ভীর্যের সহিত কাজ করে চলছেন, আর তিতিকা ঠিক একই ডেস্কে ভিজিটর চেয়ারে বসে নিজের কাজ করছে। মুহূর্তটা বেশ অপ্রস্তুতকর। ভদ্ররুমে দুই মানব নিজেকে কাজে ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছে না। মূলত তিতিকার আর সুযোগ হয়নি এই আদির রায়ন চৌধুরী ওরফে তার বিশেষ নামপ্রাপ্ত মিস্টার খারুশ হতে মুক্তি পাওয়া। ফাল তৈরি হয়নি বিদায় আদিরের কড়া নির্দেশ মোতাবেক এখন তিতিকাকে তার কেবিনে, তার ডেস্কে, এমন কি স্বয়ং আদির রায়ন চৌধুরীর সামনে বসে কাজ করতে হচ্ছে, কেননা সম্পূর্ণ কাজ শেষ না হওয়া অবধি এখান থেকে বের না হওয়ার কড়া নির্দেশ দিয়েছে আদির। সব মিলিয়ে তিতিকা তার রাগ, ক্ষোভ কিংবা বিরক্তির পর্যায় সীমাকে অতিক্রম করে ফেলেছে। কড়া বদমেজাজি গম্ভীর স্বভাবের আদির রায়নকে তার দুচক্ষে সহ্য হচ্ছে না। মানলাম সে তার বস, কিন্তু এই কেমন তার ব্যবহার? পাওয়ার থাকলে কেন কাউকে এতটা রুক্ষ হতে হবে? এসব ভাবতে ভাবতে তিতিকা বিরক্তি ছাউনিতে দাঁত চেপে আর চোখে আদিরকে দেখছিল, একই সাথে মনে মনে ভিড় করে খারুশ একটা। আর ঠিক তৎক্ষণাৎ আদির তার ল্যাপটপ হতে মাথা তুলে তিতিকার দিকে তাকায়। নিমিষেই দুজনের চোখে চোখ পড়ে যায়। আচমকা এই ঘটনায় তিতিকা ভয়কে গিয়ে কেঁদে ফেলবে এমন দশা। কিন্তু আদিরে এমন শান্ত তীক্ষ্ণ দৃষ্টি হতে পালানোটা তার সম্ভব হচ্ছে না, যেন চাহনিতে সে তাকে কাচ্ছা গিলে খাবে। তিতিকা কিঞ্চিত ঢুক গিলে চোখ নামিয়ে নিতে নিতে আদির কিঞ্চিত বাঁকা হেসে বলে, হাই নু, আই এম লুকিং টু গুড। আজ পর্যন্ত যত মেয়ে সুযোগ হয়েছে আমাকে সামনাসামনি হতে দেখা, তারা ঠিক এভাবেই হ্যাবলার মতো ফেল করে তাকিয়ে রেখেছে আমাকে। আমি জানি তুই বিরক্তিকর, কিন্তু আমি কখনো প্রত্যাশা করি না আপনার মতো ব্যক্তিত্বের কোনো মানুষ আমাকে ঠিক একই নজরে দেখুক। আসমকে এসব কথা শুনে তিতিকা যেন সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে বিস্ময়ের সহিত আদিরের দিকে চেয়ে থাকে। এই আদির এসব কথার দ্বারা কি বোঝাতে চাইছে? সে বাকি মেয়েদের মতো তাকে এই লোকের শখ কত? বাকি মেয়েদের অকালে বিবেক বুদ্ধির লোপ পেয়েছে বিদায় তারও এই একই দশা হয়েছে? অসম্ভব। এসব ভাবতে ভাবতে তিতিকা তৎক্ষণাৎ মনে মনে আড়ায়, এই লোকের সমস্যা কি? সে কি ভাবছে? এর মতো ভুইরা বেটাকে কিনা আমি উল্টো পাল্টো নজরে দেখব? কি চিন্তা ভাবনায় না। কি হলো? এখনই একই খেয়ালে পড়ে আছেন? পুনরায় আদিরের কথায় তিতিকার ধ্যান ভাঙি। মনে মনে এক কথা বললেও পরিস্থিতি সামাল দিতে সে নমনীয় স্বরে আওড়ায়, আমি মোটেও আপনাকে ওসব উল্টাপাল্টা নজরে দেখছিলাম না, হুট করে শুধু চোখে চোখ পড়ে গিয়েছে। আদির তীক্ষ্ণ নজরে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুচকি হাসে এবং পরক্ষণে বলতে শুরু করে, ইয়েস, ইটস ওকে, আই নো। এখন যান, গিয়ে আমার জন্য কফি বানিয়ে আনুন। আচমকা এহেন কথা শুনে তিতিকা বিষম খায়, কপাল কুঁচকে বলে, কি? আদির খানিকটা বিরক্ত গম্ভীর স্বরে আওড়ায়, আপনাকে কফি বানিয়ে আনতে বলেছি, ওখানে সব কিছু রাখা রয়েছে। দূরে থাকা একটি টেবিলের দিকে ইশারা করে। আদিত্য নিজের কাজে আবারও মনোযোগী হয়ে দিকে ইতস্তভাবে তিতিকে উঠে দাঁড়িয়ে সেই টেবিলের দিকে এগিয়ে যায়। বুঝতে পারছেন এটা সে কিসের চাকরি করতে এলো? সে সেই খারুশটার জন্য কফি বানাতে হচ্ছে? মন তো বলছে এই অফিসে আসার পর থেকেই তার জীবনের যত সমস্যা শুরু হয়েছে। তিতিকা টেবিলের কাছে এসে দেখে এখানে কফি মেশিন হতে কফি বানানোর যাবতীয় জিনিসপত্র রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এই লোক নিয়মিত কফি খায়, কিন্তু তিতিকা কফি সম্পর্কে জানলেও এটা বানানোর কোনো পদ্ধতি সম্পর্কে সে অবগত নেই। এছাড়া এটা কখনো খাওয়ার সুযোগও তার হয়নি। আর এদিকে এত সব যন্ত্র জিনিসপত্র দেখে তার মাথাটা ঘুরতে শুরু করলো। ভাবতে লাগলো, না জানি এটা বানাতে কত কিছু করতে হবে, অথচ সে তো কিছুই জানে না। তিতিকে একটা কাপ আর কফির বয়ামটা হাতে নিয়ে উল্টো পাল্টো করে তা দেখতে লাগলো। পরক্ষণে আবার পেছনে ফিরে এক পলক দেখে নেয় আদিরকে। সে তো তার কাজে ব্যস্ত, কিন্তু তিতিকে কি করবে তাই বুঝতে পারছে না। এবার তিতিকা বাধ্য হয়েই পেছনে ফিরে আদিরের উদ্দেশ্য বলে ওঠে, শুনছেন? এইটুকু বলতে না বলতেই তিতিকা থমকে যায়। এটা সে কিভাবে কথা বলছে? হ্যাঁ, সে আদির রায়নকে পছন্দ করে না, কিন্তু অফিসে এভাবে
অর্ধপরিচিত লোককে কিভাবে সে এমন সম্বোধন ডাকে। তিতিকা নিজের উপর বিরক্ত হয়, তবে সে নিজেকে সামনে নিয়ে কিছু বলে ওঠার পূর্বে আদির ব্রু কুঁচকে তিতিকার দিকে তাকায়। মূর্তি তিতিকা ঘাবড়ে যায়। প্রতিবার এ কেমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আদির চাহনি হতে পালানোর মতো সুযোগ তিতিকার নেই। সে কোনো মতে ইতস্ত ভঙ্গিতে আওড়ায়, স্যার বলছিলাম এটা কিভাবে বানায়। তিতিকার কথা শুনে আদির কিছুটা অবাক হয় এবং সে গম্ভীর স্বরে বলে ওঠে, আপনি কফি বানাতে পারেন না? তিতিকা নিষ্প্রিয় জবাব দেয়, না, এত সব জিনিস দেখে কিছুই বুঝতে পারছি না। আদিরেন কিছু একটা ভেবে নিয়ে বলে, ওখানে দেখুন গরম পানি রয়েছে, আপনি জাস্ট পানির সাথে কফি মিক্স করে নিয়ে আসুন, আপাতত আর কিছুই করতে হবে না। এই বলে সে আবার তার কাজে মনোযোগী হয়। এদিকে তিতিকাও তার কথা মতো গরম পানিতে বেশ খানিকটা কফি পাউডার মিশিয়ে নেয়। তবে মুহূর্তে তার কিছু একটা মনে পড়তে সে বলে, আপনার এখানে তো চিনি নেই, চিনি ছাড়া কিভাবে খাবেন এটা? নিমিষে আদির মুখ তুলে তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, আপনাকে চিনি দিতে কে বলেছে? চিনি ছাড়া খাবেন নাকি আপনি? জি, আপনি ওভাবেই নিয়ে আসুন। তিতিকা দেখেন কথাবার্তায় আদির ভারী শ্বাস ফেলে। সে কিছুটা অবাক হওয়ার পাশাপাশি বিরক্ত বটে। এদিকে তিতিকা মনে মনে বিরক্তির স্বরে আওড়ায়, বেটা চিনি ছাড়া চা কফি খাওয়ালো, এজন্যই তো মুখ দিয়ে মধু ঝরে না। মধু ঝরবে কি করে? এই খচ্চর খারুসটার মুখে তো শুধু বিষ আর বিষ। তিতিকা আর একটু দেরি না করে সরাসরি কফির কাপটা নিয়ে আদিরের কাছে আসে। তার ডেস্কের উপর কাপটা রেখে তার দিকে খানিকটা এগিয়ে দেয়। অতঃপর নিজের সিটে বসে আবারও কাজ শুরু করে। এদিকে আদি তিতিকার বানানো কফির দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে কিছুক্ষণ কুচকুচে কালো কফির মিশ্রণের দিকে তাকিয়ে থাকার পর দীর্ঘ ভারী শ্বাস পেলেন। কফির মিশ্রণ দেখেই বোঝা যাচ্ছে এতে কফির পরিমাণ অনেক বেশি। এটা তিতিকে ইচ্ছে করে করেছে নাকি অবুঝ মনে, তা আদিরের বোধগম্য নয়। সে ভারী শ্বাস পেলে তিতিকার উদ্দেশ্যে বলে, মিস তিতিকা। আদিরের কথায় তিতিকা মাথা উঁচিয়ে তার দিকে তাকায় এবং স্বাভাবিকভাবে বলে, জি স্যার। আদির কফির মিশ্রণের দিকে তাকিয়ে থাকতেই বলে, আপনি কফি খান না? তিতিকা কিছুটা ইস্তস্ত স্বরে বলে, না স্যার, আমি কখনো কফি খাইনি। তিতিকা রেহেন কথায় আদির খানিকটা অবাক স্বরে বলল, কখনো খাননি? তিতিকা নিষ্প্রিয়ে মাথা নেড়ে বোঝায়, না, সে কখনো কফি খায়নি। এদিকে আদির কি যেন ভেবে নিয়ে কফির কাপটা তিতিকার দিকে আলতো হাতে ঠেলে দিয়ে দেয়। এক গম্ভীর স্বরে বলে, নিন, এবার খান। আচমকা আদিরের রেহেন পদক্ষেপে তিতিকা চমকায়। সেই ইতস্ত ভঙ্গিতে আদির দিয়ে তাকাতেই আদির স্বাভাবিক স্বরে আবারও বলে, নিন, খেয়ে দেখুন কেমন বানিয়েছেন নিজের কফি। তিতিকা বুঝে উঠতে পারছে না এখন তার কি করা উচিত। এদিকে আদির নিজের মতো বলে নিয়ে আবারও তার কাজে মনোযোগী হয়েছে। তিতিকা খানিকটা সময় ভাবনা চিন্তার পর কফির কাপটা আলতোভাবে নিজের কাছে টেনে নেয়। কিছুটা সংকোচ বোধ হতে কফির কাপটা ঠোঁট অব্দি ছোঁয়, কিন্তু এক ডুব গিলতেই যেন তার সমস্ত দেহের অব্দি কফির মতো তেতো স্বাদে ভিসিয়ে ওঠে। তিতিকা চোখ মুখ কুচকে বেখেয়ালিতে ঠাস করে কফির কাপটা ডেস্কে রাখে। অল্পের জন্য কফির ডেস্কের উপরে থাকা কাগজের উপর না পড়লেও তিতিকার চোখ মুখ কুচকানো অভিব্যক্তি আদির গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতেই ঠোঁট চেপে কিঞ্চিত হেসে ফেলে। এদিকে চোখ মুখ কুচকানো অবস্থাতেই তিতিকা প্রচণ্ড বিরক্তির সাথে বলে ওঠে, ছি, জঘন্য, এটা কি জিনিস? এত বিদ্যুটে কেন এর স্বাদ? ওয়াক্থু। তিতিকা রেহেন অভিব্যক্তিতে গম্ভীর। আদির রায়ান আচমকিক শব্দ করে হেসে ফেলে। অন্যদিকে তিতিকে চোখ মুখে স্বাভাবিক করে আদিরকে এভাবে হাসতে দেখে রেগে মেগে সোজা বুম হয়ে যায়। মুখে কিছু না বললেও মনে মনে প্রচণ্ড রাগ বিরক্তির কথা আওড়ায়। অসভ্য বজ্জাত বেটা, শালা খারুস, এটা ইচ্ছে করে করেছে। কেমন অসভ্যের মতো করে হাসছে। খোদা, তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে? এই বুড়ো বজ্জাত খারুস তো আমার জীবনটাই শেষ করে দিবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।